আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নারী কেলেঙ্কারি ঘটনায় সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার, হারাচ্ছেন সংসদ সদস্য পদ। এলাকায় বিক্ষোভ। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বেসরকারি খাতে দিতে চায় সরকার, বিদ্যুৎ মন্ত্রী। ২-১ দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ, আশ্বাস জ্বালানি বিভাগে। খরচ বাড়ল বেসরকারি হজ ব্যবস্থাপনায়, ৩টি প্যাকেজ ঘোষণা হবে। সর্বোচ্চ ৭,৯১,০০০ এবং সর্বনিম্ন ৫,১৩,০০০ টাকা। ১৪,০৪১ কোটি টাকার ৮টি প্রকল্পে একনেকে অনুমোদন। বস্ত্রশিল্পের সমস্যা সমাধানে উচ্চ পর্যায়ের কমিটি। বিটিএমইএ ও বিজিএমইএর নেতাদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক। ২৪শে জুলাইয়ের এই দিনে কারফিউয়ের মধ্যে শীর্ষ ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন শেখ হাসিনা। দমভক্তি ছিল দেশ ছেড়ে না পালানো। এবং এবারে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট শুধু দর্শক সংখ্যায় রেকর্ড করেনি, জন্ম দিয়েছে অজস্র গল্প, ইতিহাস আর পরিসংখ্যান। এবারে বিস্তারিত। নারী কেলেঙ্কারি ঘটনায় দলের নেতা ও সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াত ইসলামী। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হয় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি গাজী নজরুলের নারী কেলেঙ্কারির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর শুরু হয় তোলপাড়। এই ঘটনায় বিক্ষোভ হয়েছে সাতক্ষীরায়। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। জামায়াত নেতা ও সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নারী কেলেঙ্কারির এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় ওঠে দেশ জুড়ে। পরে সাংগঠনিক তদন্তে নজরুল ইসলামের নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় নির্বাহী কমিটি। অতীতে এগুলো ছাড় দেওয়া হয় না, এখনো ছাড় দেওয়া হবে না। পাবলিকলি যখন কোনো দলের ব্যাপারে, কোনো দলের ব্যক্তির ব্যাপারে এই ধরনের নৈতিক বিষয় সামনে আসে, তখন আমি মনে করি এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত। আমরা অতীতে নিয়েছি, কারণ এখানে 3টি বিষয়, একটা হলো নৈতিক বিষয়টা থাকে, আদর্শিক বিষয় থাকে, দলের একটা ইমেজের বিষয় থাকে। এগুলো আমাদের গঠনতন্ত্রে সবগুলো বিষয়কেই উল্লেখ করা আছে, কোনটার ভায়োলেশন হলে কি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে গাজী নজরুলের কিশোরীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর উত্তাল হয়ে ওঠে সাতক্ষীরার শ্যামনগর। সচেতন নাগরিক সমাজের ব্যানারে এমপির পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন স্থানীয়রা। এ সময় তার কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষুব্ধরা। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী জামাত থেকে সদ্য বহিষ্কৃত সাতক্ষীরা ৪ আসন থেকে নির্বাচিত গাজী নজরুল ইসলাম তার সংসদ সদস্য পদ হারাচ্ছেন। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। সরকার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বেসরকারি খাতে দিতে চায় বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। আগামী 5 বছরে সরকারের 10,000 মেগাওয়াট সোলার প্ল্যান্ট বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। রাজধানীতে জ্বালানির রূপান্তর নিয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী। এদিকে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। সব রকমের ফ্যাসিলিটি আমরা তৈরি করছি ইনভেস্টমেন্টের জন্য। আর আমাদের প্রধানমন্ত্রী উনি বলেন যে এনাফ ইজ এনাফ, সরকারি পয়সা কিছু করেন না, প্রাইভেটকে দিয়ে দেন, প্রাইভেট চালাকেরা। দেশটা তো সবার। 24,000 টাকা বিমান ভাড়া কমলেও গত বছরের তুলনায় 4,000 টাকা বাড়িয়ে সর্বনিম্ন 5,13,000 ও সর্বোচ্চ 7,91,000 টাকার বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে হাব। সৌদি আরবে বিভিন্ন খাতে ব্যয় বাড়ায় খরচ বেড়েছে বলে দাবি তাদের। তবে বিমান ভাড়া কমে আসায় খরচ খুব বেশি বাড়েনি বলেও জানান হাবের নেতারা। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রা নিশ্চিতে 3টি প্যাকেজ ঘোষণা করেছে হাব। গত বছরের তুলনায় প্যাকেজের মূল্য বৃদ্ধি করে এবছর সর্বনিম্ন প্যাকেজ 5,13,000 আর সর্বোচ্চ 7,91,000 টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। কারণ হিসেবে হজ এজেন্সির নেতারা বলেন, সৌদিতে বিভিন্ন খরচ দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পাওয়ায় বাধ্য হয়ে তাদেরকে প্যাকেজ সমন্বয় করতে হয়েছে।
যদিও 2026 সালে হজের সর্বনিম্ন প্যাকেজ 5,10,000 আর সর্বোচ্চ 7,50,000 নির্ধারণ করা হয়েছিল। 1 নম্বর হজ প্যাকেজ 7,91,060 টাকা, সাধারণ 5,95,580 টাকা 28 পয়সা, সাশ্রয়ী মূল্য দিয়ে একটা প্যাকেজ 5,13,545 টাকা 6 পয়সা। তবে বিমান ভাড়া আগের চেয়ে কমেছে বলে জানিয়েছে হাব। এ সময় তারা অভিযোগ করেন 2023-24 সালে অনৈতিকভাবে বিমান ভাড়া বৃদ্ধি করে কয়েক হাজার কোটি টাকা লোপাট করেছে একটি চক্র। তাদেরকে বিচারের আওতায় আনার দাবিও জানায় সংগঠনটি। আমরা প্রমাণ করতে চাই আগে যে বিমান ভাড়াটি ছিল অন্যায্য ছিল, অনৈতিক ছিল। এই দেশের মানুষের উপর এটা লুটপাট করা হয়েছে। আমরা মনে করি এই বিষয়ে তদন্ত হওয়া দরকার। যারা এই প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট ছিল তাদের বিচারের আওতায় আনা উচিত। এবার বাংলাদেশ থেকে হজে যাবেন প্রায় 1,27,000 মুসল্লি। সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন প্রায় 5,000। চাঁদ দেখা সাপেক্ষে 2027 সালের 15ই মে পালিত হতে পারে পবিত্র হজ। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। 14,041 কোটি 21 লাখ টাকা ব্যয়ে 8টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে নতুন প্রকল্প রয়েছে 3টি ও সংশোধিত প্রকল্প 5টি। অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি জানান, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও গতি আনতে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে সরকার। মেগা প্রকল্প বাস্তবায়নে বিলম্ব ও বারবার ব্যয় বাড়ার বিষয়ে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। জবাবদিহিহীন একটা অবস্থা চলছে, সেটার ব্যাপারে এর আগেও বেশ কয়েকটি প্রকল্পের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি তদন্তের নির্দেশ দিয়েছেন এবং এইগুলোর ক্ষেত্রে সাধারণভাবে প্রত্যেকটির ক্ষেত্রেই এই অবজারভেশনগুলো আছে। ইতিমধ্যে আইএমএডি তদন্ত করেও ফেলেছে, এই রিপোর্টটা উপস্থাপিত হবে পরবর্তী একনেক সময়। এই তদন্ত রিপোর্টের ভিত্তিতে কতগুলো ব্যবস্থা গ্রহণ করা হবে প্রকল্পের দীর্ঘসূত্রিতা এবং বিষয়। পোশাক শিল্পের বিকাশে প্রয়োজনীয় সবকিছুই সরকার করবে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমই এর প্রতিনিধি দলের সাথে বৈঠকে তিনি এই আশ্বাস দেন। এ সময় পোশাক শিল্পের বিকাশে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন সংগঠনের নেতারা। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। এর আগে বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যার পর্যালোচনা ও সমাধানে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে তার সঙ্গে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমইএ নেতারা বৈঠক করেন। এতে বস্ত্রশিল্পের বর্তমান পরিস্থিতি, রপ্তানি সম্ভাবনা এবং এ খাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এছাড়াও আরেক বৈঠকে প্রধানমন্ত্রীর সাথে আবাসন খাতের বিভিন্ন চ্যালেঞ্জ ও সমস্যার কথা তুলে ধরেন রিহ্যাব নেতৃবৃন্দ। আগামী বছরের শুরুতে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউপি চেয়ারম্যান মেম্বারদের করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। সহজেই যাতে জনপ্রতিনিধিদের বহিষ্কার করা না যায় সেই বিষয়টি সরকার গুরুত্বের সাথে দেখছে বলেও জানান এলজিআরডি মন্ত্রী। দেশ তখনই শক্তিশালী হয় যখন তার স্থানীয় সরকারটা শক্তিশালী হয়। সামনে আপনাদের কিন্তু নির্বাচন আসছে, আমরা এই বছরে না হোক সামনের বছর প্রথম দিকে কিন্তু আপনাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে এবং এই পরে যে নির্বাচন হবে একেবারে নিরপেক্ষ। এখানে কোনো বিএনপি বলে বা জামাত ইসলাম বলে কোনো সুবিধা কেউ পাবে না। বাংলাদেশের সংস্কার ব্যবস্থাকে জোরালোভাবে সমর্থন করে যুক্তরাষ্ট্র, তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে তা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের সাথে বৈঠকে এই আহ্বান জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসন। এনসিপির প্রধান কার্যালয়ে মার্কিন দূতাবাসের 3 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে গণমাধ্যমের সামনে বিষয়টি নিশ্চিত করেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রিফর্মের ক্ষেত্রে তারা স্ট্রংলি এটাকে সাপোর্ট করেন এবং তারা এটার জন্য সরকার দল, জামাতে ইসলামী এবং সবার সাথেই তারা এক ধরনের নেগোসিয়েশন এবং কথাবার্তার মধ্যে আছেন আর কি, এবং আমরা এই জন্য সাপোর্ট চেয়েছি।
গত 24 ঘন্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও 6 শিশু মৃত্যু হয়েছে। গত 15 মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে প্রাণহানির সংখ্যা 805 জনে দাঁড়িয়েছে। এদিকে গত একদিনে নতুন করে আরও 1037 জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এবার রক্তাক্ত জুলাই নিয়ে আমাদের বিশেষ আয়োজন। 24শে জুলাইয়ের এই দিনে কোটা সংস্কারের দাবিতে দেশ যখন উত্তাল, তখন কারফিউর মধ্যে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি জানান, নাশকতাকারীদের শক্ত হাতে দমন করা হবে। জনগণের পাশে থাকার অঙ্গীকার করে সাবেক এই প্রধানমন্ত্রী জানান, শেখ হাসিনা পালায় না। ঘটনাবহুল জুলাই নিয়ে দেখুন তরিক ইসলামের প্রতিবেদন। 22 জুলাই 2024, চারিদিকে থমথমে অবস্থা। কোটা সংস্কারের দাবিতে উত্তাল দেশের রাজপথ। ছাত্র জনতার আন্দোলন দমাতে দেশ জুড়ে চলছে কারফিউ। এদিন চলমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে যে কোনো পরিস্থিতিতে সরকারের পাশে থাকার ঘোষণা দেন ব্যবসায়ীরা। এখানে যারা যারা এটা করেছেন তাদেরকে আপনারা আইনের কারাগারে নিয়ে আসেন। আমাদের জন্য একটা শিক্ষা হয়েছে, জাতিগতভাবে বোধহয় বাংলাদেশের ইতিহাসে এত বড় ধ্বংসযজ্ঞ বোধহয় বাংলাদেশে কখনো বিগত দিনে চলেনি। আমরা আজকে ক্ষমতায় আমাদের 15 তলা থেকে ফেলে দেয়, আমরা প্রতিহত করি না। মতবিনিময় সভায় সাবেক সরকার প্রধান বলেন, নাশকতাকারীদের কোনো ছাড় দেয়া হবে না। এই সাজাপ্রাপ্ত রাষ্ট্রপতি দেশ থেকে বাইরে ওখান থেকে হুকুম দেয়, এটা জ্বালাও, ওটা জ্বালাও, এটা করো, আর কয়দিন চালাও ইত্যাদি। আর জামাত ইসলামী এবং বিএনপি শিবির, আপনারা জানেন যে কটা ঘটনা, যতগুলি খুন খারাপি এই শিবির, বিএনপি, জামাত এরা একসাথে করেছে। শেখ হাসিনা পালিয়েছে এমন গুজবের জবাবে বলেন, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। এই ঘটনার মাত্র 2 সপ্তাহের মাথায় ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Former Bangladesh Prime Minister Sheikh Hasina has arrived in India. She landed তরিক at ইসলাম, Hindon এটিএন Air বাংলা, Force Base near ঢাকা। Delhi. এবার বিশ্বকাপ ফুটবলের খবর। স্পেন চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট। 39 দিন ধরে চলা উত্তর আমেরিকার এই আসর শুধু দর্শক সংখ্যায় রেকর্ড করেনি, পাশাপাশি অজস্র গল্প আর সোনালী ইতিহাসও রচিত হয়েছে। টুর্নামেন্টের ফরম্যাট, খেলার বৈচিত্র্য, প্রতিদ্বন্দ্বিতা ও পরিসংখ্যানের দিক থেকে রীতিমতো বিপ্লব ঘটেছে। সেই সব রেকর্ডের কথা জানাচ্ছেন পরাগারমান। ল্যাটিন আমেরিকার আর্জেন্টিনা ও ইউরোপের দল স্পেনের বিশ্বকাপ ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচটি ক্রীড়া সম্প্রচারের সব রেকর্ড ভেঙে দিয়েছে। টিভিতে সরাসরি দেখেছেন 150 কোটির বেশি মানুষ। পুরো টুর্নামেন্টে স্টেডিয়ামে প্রায় 70 লাখ দর্শক উপস্থিত ছিলেন। প্রথমবারের মতো 48 দেশ নিয়ে আয়োজিত এই বিশ্বকাপে 104টি ম্যাচ দেখার সুযোগ পান দর্শকরা। চালু হয়েছে রাউন্ড অফ 32। 3টে দেশের যৌথভাবে স্বাগতিকতা করার ঘটনাও বিশ্বকাপে প্রথম। এবার সবচেয়ে বেশি 308টি গোল হয়েছে। কাতার বিশ্বকাপে গোল হয়েছিল 172টি। এবারের বিশ্বকাপে দ্রুততম গোলটি হয়েছে মাত্র 65 সেকেন্ডে। তুরস্কের বিপক্ষে প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস গ্যালার্জা গোলটি করেন। ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে 6টি বিশ্বকাপে খেলার রেকর্ড গড়েন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তারপর পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো সেই মাইল ফলক স্পর্শ করেন। কোন দলের প্রধান কোচ হিসেবে বিশ্বকাপে সর্বোচ্চ 26 ম্যাচের ডাগ আউটে বসার নজির গড়েন বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ফ্রান্সের দিদিয়ার দেশাম। বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি এখন কিলিয়ান এমবাপ্পের। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলেও জোড়া গোল করে এই ফরাসি তারকা ছাড়িয়ে যান লিওনেল মেসিকে। এমবাপ্পের গোল সংখ্যা 22। তবে বিশ্বকাপের সবচেয়ে বেশি জয়ের রেকর্ড লিওনেল মেসির। আর্জেন্টাইন সুপারস্টার সর্বোচ্চ 23 ম্যাচে জয় পান। শুধু তাই নয়, বিশ্বকাপের এক ম্যাচে সর্বাধিক 9 বার গোল পোস্টে শট নেন তিনি। তাছাড়া বক্সের বাইরে থেকে সর্বোচ্চ 7 গোল করার রেকর্ডও গড়েন ফুটবলের খুদে জাদুকর।
বিশ্বকাপে সর্বোচ্চ 790 পাস দিয়েছেন বিশ্বজয়ী স্পেনের অধিনায়ক রদ্রি। 2022 কাতার বিশ্বকাপে 688 পাস দিয়ে সর্বোচ্চ পাসের রেকর্ড গড়েছিলেন। এবার নিজের রেকর্ডে ভাঙলেন স্প্যানিশ তারকা। তাছাড়া প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ইতিহাসে ভিন্ন 6 আসরে গোল করার রেকর্ড গড়েন ক্রিশ্চিয়ানো রোনালদো। সর্বোচ্চ 16টি সেভ করার রেকর্ড গড়েন বিশ্বকাপের নতুন দেশ কুরাসাওয়ের গোলকিপার অ্যালয় রুম। 8 ম্যাচ খেলে 7টিতেই গোল না খেয়ে ক্লিন শিটের রাজা বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের গোলকিপার উনাই সিমন। পরাগ আরমান, এটিএন বাংলা। দেশ ও মানুষের স্বার্থ সংরক্ষণ করে বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে এটিএন বাংলা তার নিজস্ব সক্রিয়তা ধরে রেখেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার 30 বছরে পদার্পণ উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাটে চা জনগোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবেশনায় আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। চা শ্রমিকদের অংশগ্রহণে এটিএন বাংলায় একটি রিয়েলিটি শো করার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গড়ার প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যেতে চায় এটিএন বাংলা। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমকে সাথে নিয়ে মিজান শাহজাহানের রিপোর্ট। 1997 সালের 15 জুলাই ডক্টর মাহফুজুর রহমানের হাত ধরে স্যাটেলাইট টেলিভিশনের যাত্রা শুরু হয় লাল সবুজের বাংলাদেশে। হাঁটি হাঁটি পা পা করে টেলিভিশনটি পদার্পণ করেছে 30 বছরে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, শহর গ্রাম এমনকি বিদেশের মাটিতেও জনপ্রিয়তার তুঙ্গে এটিএন বাংলার সংবাদ। হবিগঞ্জের চুনারুঘাটের চা জনগোষ্ঠীরও ভালোবাসার চ্যানেল এটিএন বাংলা। বর্ণাঢ্য আয়োজনে তারা উদযাপন করে প্রিয় চ্যানেলের জন্মদিন। আনন্দমুখর এই অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা তাদের ঐতিহ্যবাহী নৃত্য, গান ও সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ করেন অতিথিদের। পরে কেক কেটে শুভেচ্ছা জানান প্রিয় চ্যানেলকে। এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, সাবেক পৌর মেয়র নাজিমউদ্দিন শামসু ও চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি সালেউদ্দিন। টেলিভিশনের আধুনিকের যুগে এটিএন বাংলা আমাদের পথিকৃৎ। তারা আমাদের এই সারা বাংলাদেশের ঐতিহ্যকে সারা বিশ্বের বুকে তুলে ধরছে। চুনারুঘাট পৌরসভার পক্ষে স্বাগতম, শুভেচ্ছা, জন্মদিনের অভিনন্দন। এটিএন বাংলা গণমাধ্যম জগতে একটি পথ দেখিয়েছে সকলকে। এটিএন বাংলার এই 30 বছর পূর্তিতে তারা যে অবিরাম বাংলার মুখ দেখাচ্ছে, এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটিএন বাংলার 30 বছর পূর্তি উপলক্ষে প্রথমেই আমি এটিএন বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আরো বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠান করার জন্য আমাদের এই যে প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত এই চুনারুঘাট উপজেলাকে বেছে নেওয়ার জন্য। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এটিএন বাংলার পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অসম প্রতিযোগিতায় লিপ্ত হয়ে সবার আগে দিতে গিয়ে অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনে বিশ্বাসী নয় এটিএন বাংলা। আমরা এমন কোনো প্রতিযোগিতা করতে চাই না যে প্রতিযোগিতা এটিএন বাংলা কখনো মনে করে যে সমাজে বিশৃঙ্খলা তৈরি করবে, সামাজিক যে সাংস্কৃতিক ধর্মীয় অনুভূতির মধ্যে আঘাত হানবে। এটিএন বাংলা মনে করে যে বাংলাদেশে যে গণতন্ত্রের যে চর্চা হয়েছে, জনগণের যে ভোটের অধিকার ফিরে পেয়েছে, একটি গণতান্ত্রিক সরকার যে ক্ষমতায়িত হয়েছে, রাষ্ট্রের সরকারের দায়িত্ব নিয়েছে, সে সরকারের দায়িত্ব পালনের ক্ষেত্রে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবার ক্ষেত্রে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা দেশের সাথে জনগণের সাথে সহমত পোষণ করছে। নানা সংস্কৃতিতে বিশ্বাসী বহু ভাষাভাষী মানুষ বসবাস করছে পাহাড়ি অঞ্চলের চা বাগানগুলোতে। তাদের সন্তানদের মাঝে লুকিয়ে রয়েছে অসংখ্য প্রতিভা। সেই প্রতিভা তুলে ধরতে উদ্যোগ নেবে এটিএন বাংলা। আজকে 30 বছর পদার্পণ উপলক্ষে আমরা বলে যাচ্ছি যে আমরা খুব শীঘ্রই আমরা এই চা জনগোষ্ঠী যারা রয়েছে, চা শ্রমিক যারা রয়েছে, তাদের সন্তানদের নিয়ে আমরা একটা রিয়েলিটি শো করব, গানের আয়োজন করব এবং সেটি চা বাগানের যত শিল্পীরা রয়েছে আনাচে গানাচে তাদেরকে খুঁজে এনে আমরা বের করে এটিএন বাংলার পক্ষ থেকে আমরা একটা রিয়েলিটি শো করবো এবং সেটার জন্য আমি আজকে থেকেই যারা আগ্রহী তাদেরকে প্রস্তুতি নেবার জন্য অনুরোধ করছি। তিনি বলেন, চা জনগোষ্ঠীকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতির পরিসংখ্যান হিসাব করা যাবে না। তাই তাদের সুখ দুঃখ, হাসি কান্না, ব্যথা বেদনার গল্প তুলে ধরবে এটিএন বাংলা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, চুনারুঘাট, হবিগঞ্জ। এবারে জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ।
প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ব্যবস্থার চরম অব্যবস্থাপনায় ভারতের দিল্লিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের শুরুতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি উঠলেও এখন সরাসরি মোদী সরকারেরই জবাবদিহিতা চাইছেন বিক্ষোভকারীরা। শুধু একজন মন্ত্রী নয়, পুরো শাসন ব্যবস্থার ব্যর্থতার দায় মোদী সরকারের ওপর চাপাচ্ছেন আন্দোলনরতরা। এদিকে বেঙ্গালুরু ও গোয়ায় অনুষ্ঠিত হয়েছে সংহতি সমাবেশ। আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে রাস্তায় নামেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। অন্যদিকে অনশন প্রত্যাহারে কেন্দ্রীয় সরকারের কাছে 3টি স্পষ্ট দাবি রেখেছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। মাসুদ রানার রিপোর্টে বিস্তারিত। মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের জেরে শুরু হওয়া ককরোচ জনতা পার্টির আন্দোলন বিক্ষোভে পুলিশের অভিযান আর পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচিতে দিন দিন উত্তাপ হয়ে উঠছে দিল্লির রাজপথ। পুলিশের ব্যাপক টিয়ারশেল, লাঠিচার্জ এবং বহু সহযোদ্ধার রক্তাক্ত ও আহত হওয়ার পরও দিল্লির রাজপথ ছাড়েননি আন্দোলনকারী শিক্ষার্থীরা। রাজধানী ঐতিহাসিক যন্তর মন্তরে টানা অবস্থান কর্মসূচি পালন করছে হাজার হাজার তরুণ। পুলিশি অ্যাকশনে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়লে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাদের মূল দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। कल जो ब्रूटैलिटी हुई है उसको देखते हुए सोनम सर कल अपना जो अनशन तोड़ने वाले थे वो अब नहीं तोड़ेंगे, वो अपना अनशन जारी रखेंगे। उन्हें काफी दुख पहुंचा है। এদিকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। সংবাদ সম্মেলনে রাহুল বলেন, শিক্ষামন্ত্রী হিসাবে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন তিনি। তাকে এই মুহূর্তে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া উচিত। Whether it is the will of the students, whether it is the will of young people, whether it is the will of the farmers, this is the job that I'm supposed to do as leader of opposition. I'm supposed to become an expression of the voice of India's people. I'm supposed to bring attention to where pain is being felt. দিল্লি যন্ত্র মন্তরে আসা আন্দোলনকারী যুবকদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার লিখিত নিশ্চয়তা পাওয়া গেলে অনশন ভাঙতে প্রস্তুত বলে জানিয়েছেন ভারতীয় জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংকে চিঠি লিখে জানান, প্রশ্ন ফাঁসে আত্মহত্যাকারী শিক্ষার্থীদের ক্ষতিপূরণ সংসদে আলোচনা এবং শিক্ষামন্ত্রীর জবাবদিহি নিশ্চিত হলেই অনশন ভাঙার কথা ভাবছেন ওয়াংচুক। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য অনশন চালিয়ে যেতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মাসুদ রানা, এটিএন বাংলা। কৌশলগতভাবে হরমুজ প্রণালীর কেন্দ্রে ইরানের লারাক দ্বীপে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, হামলার পর লারাকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে গত 10 দিনের বেশি সময় ধরে ইরানে হামলা চালিয়ে আসছে আমেরিকা। এর জবাবে উপসাগরীয় আরব দেশগুলোতে পাল্টা হামলা চালাচ্ছে ইরানি বাহিনী। যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরোধী জনমত ও সেনা সদস্যদের প্রাণহানির সংখ্যা বাড়া সত্ত্বেও ইরানে হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেছেন, মার্কিন জনগণ মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের বিরুদ্ধে নয়। এদিকে চলমান সংকটে কূটনৈতিক সমাধানে যুক্তরাষ্ট্র এখনও আলোচনায় বসতে ইচ্ছুক বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এবার খেলার খবর। জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হার এবং ওয়ানডে সিরিজে ব্যর্থতার মূল কারণ ছিল দলের হতশ্রী ব্যাটিং। পুরো সফরে কোনো ব্যাটসম্যান পাননি সেঞ্চুরি দেখা। এতে কিছুটা ফিকে হয়ে যায় টি-20 সিরিজ জয় স্বস্তি। ব্যর্থতার জন্য জিম্বাবুয়ের বাড়তি বাউন্স সামলাতে না পারাকেই দায়ী করছেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। প্রস্তুতি ম্যাচের অভাব এবং কন্ডিশনের অজুহাত দিয়ে বাংলাদেশের ব্যাটিং কোচ বলেন, আগস্টে অস্ট্রেলিয়া সফরে পেস ও বাউন্সের কঠিন পরীক্ষা অপেক্ষা করছে দলের ব্যাটসম্যানদের সামনে। একটা দুইটা ম্যাচ আপনি হাত দিয়ে পারেন, কন্ডিশন ডিফারেন্ট কন্ডিশন। তো লাস্ট 7 মাস ধরে যে তারা এত ভালো ক্রিকেট খেলছে, সেই জায়গায় 1-2 ম্যাচ হারার পরে মরালি তো ডাউন হওয়ার কোনো কিছু নাই আমি মনে করি। অবশ্যই একটা ডিফারেন্ট কন্ডিশনে খেলেছেন, সেই জায়গায় এই একটা এক্সপিরিয়েন্স হয়েছে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। নারী কেলেঙ্কারি ঘটনায় সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার, হারাচ্ছেন সংসদ সদস্য পদ, এলাকায় বিক্ষোভ। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বেসরকারি খাতে দিতে চায় সরকার, বিদ্যুৎ মন্ত্রী। 2-1 দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ, আশ্বাস জ্বালানি বিভাগে।
খরচ বাড়ল, বেসরকারি হজ ব্যবস্থাপনায় 3টি প্যাকেজ ঘোষণা হবে। সর্বোচ্চ 7,91,000 এবং সর্বনিম্ন 5,13,000 টাকা। 14,041 কোটি টাকার 8টি প্রকল্প একনেকে অনুমোদন। বস্ত্রশিল্পের সমস্যা সমাধানে উচ্চ পর্যায়ের কমিটি। বিটিএমইএ ও বিজিএমইএ নেতাদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক। 24শে জুলাইয়ের এই দিনে কারফিউয়ের মধ্যে শীর্ষ ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন শেখ হাসিনা। দমভক্তি ছিল দেশ ছেড়ে না পালানো। এবং এবারে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট শুধু দর্শক সংখ্যাই রেকর্ড করেনি, জন্ম দিয়েছে অজস্র গল্প, ইতিহাস আর পরিসংখ্যান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।